জি স্যার। ওকে, আমরা শুরু করতেছি আমাদের এখনকার টপিক হচ্ছে কি এনার্জি ব্যান্ড ইন ক্রিস্টাল। হিউমেলের বই থেকে দেখব। তো বেসিক্যালি আমরা ইকুয়েশন 4.8 থেকে একটু আসবো। ইকুয়েশন 4.8-এ আমরা এই ইকুয়েশনটা দেখে আসছি, ই সমান সমান এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তো তাহলে এইচ কাট এটা একটা কনস্ট্যান্ট, আর 2m এটাও একটা কনস্ট্যান্ট। আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি যে ই ইজ প্রপোর্শনাল টু কে, অর্থাৎ কোথাও যদি কোনো ওয়েল কিংবা কোনো ক্রিস্টাল থাকে, সেই ক্রিস্টালের মধ্যে যে ইলেকট্রনের এনার্জি, সেই ইলেকট্রনের এনার্জি তার ওয়েভ নাম্বারের সমানুপাতিক। আর ওয়েভ নাম্বার কে সমান সমান হচ্ছে গিয়ে 2 পাই বাই ল্যামডা। এখন আরেকটা কোয়ান্টিটি যেটা, সেটা হচ্ছে যে কে সমান সমান P/h কাট। তাহলে কে একটা কোয়ান্টিটি যেটা মোমেন্টামের প্রপোর্শনাল। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে কে স্কোয়ার কে স্কোয়ারটা এনার্জির এনার্জির প্রপোর্শনাল, আর কে হচ্ছে গিয়ে মোমেন্টামের প্রপোর্শনাল। আর মোমেন্টাম সমান সমান হচ্ছে গিয়ে m × v। তাহলে মোমেন্টাম যেহেতু একটা ভেক্টর, ভেলোসিটিও একটা ভেক্টর, এবং কে ইজ প্রপোর্শনাল টু মোমেন্টাম, সো কেও একটা ভেক্টর। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কে একটা ওয়েভ ভেক্টর, এবং এটার তিনটা কম্পোনেন্ট সম্ভব, কে এক্স, কে ওয়াই, কে জেড। এবং যখন আমরা একটা নির্দিষ্ট দিক নিয়ে চিন্তা করি, যেমন পটেনশিয়াল ওয়েলের এক্স ডিরেকশন, তখন এই এক্স ডিরেকশনে কে এর ভ্যালুটা হচ্ছে কে এক্স। যদি আমরা 2 ডাইমেনশনাল ওয়েল চিন্তা করি, তাহলে সেখানে কে এক্স, কে ওয়াই প্রেজেন্ট থাকবে। আর যদি 3 ডাইমেনশনাল পটেনশিয়াল ওয়েল চিন্তা করি, একটা স্কোয়ার বক্স, পটেনশিয়াল বক্স, তাহলে সেখানে কে এক্স, কে ওয়াই, কে জেড তিনটাই থাকবে। তো সোফার আমরা যেটা নিয়ে আগাবো সেটা হচ্ছে যে 4.8 ইকুয়েশনটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ই সমান সমান এইচ কাট স্কোয়ার 2m ইন্টু কে স্কোয়ার। ওকে, এই ইকুয়েশন নিয়ে যদি আমরা আগাই, তাহলে এখন আমরা কে এক্স সমান সমান হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট e⁻½ এটা বলতে পারি। তো এটা যদি আমরা প্লট করি, তাহলে প্লটটা কিরকম দাঁড়াবে? প্লটটা হচ্ছে গিয়ে কে কে যদি এক্স ধরি, তাহলে এটা হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট গুণ y⁻½ অথবা উভয় পক্ষকে যদি স্কোয়ার করি, তাহলে এটা হচ্ছে গিয়ে y সমান সমান কনস্ট্যান্ট টাইমস এক্স স্কোয়ার। ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার সাথে একটা কনস্ট্যান্ট যদি থাকে, সেটা আমাদের একটা প্যারাবোলিক ইকুয়েশনকে শো করে। দ্যাট মিনস একটা ইলেকট্রনের ই ভার্সেস কে এক্স ফর ফ্রি ইলেকট্রন, এগুলো বলা হচ্ছে গিয়ে ফ্রি ইলেকট্রনের জন্য এই ইকুয়েশনটা। তাহলে একটা ফ্রি ইলেকট্রনের এনার্জি আর ওয়েভ ভেক্টরের কার্ভটা হবে এরকম। ওকে, এখন ফার্দার যদি আমরা আরেকটু আগাই, যে মেটালের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, মেটালের ক্ষেত্রে ইলেকট্রন গুলা কি পিরিয়ডিক ডিস্ট্রিবিউশন থাকে। তো পিরিয়ডিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন দেখে আসছি। সেই ইকুয়েশনে পি সমান সমান 0 বসাইলে আমরা একটা ইকুয়েশন পাই, সেই ইকুয়েশনটা হচ্ছে কি 4.68। তো 4.68 যদি আমরা একবার ঘুরে আসি, সেই 4.68 ইকুয়েশনটা আসছে হচ্ছে গিয়ে কোন ইকুয়েশন থেকে?
একটা পিরিয়ডিক ইকুয়েশন থেকে। এই পিরিয়ডিক ইকুয়েশনের ডিরাইভেশনটা আমরা দেখে আসছিলাম যে পি সাইন আলফা এ ডিভাইডেড বাই আলফা এ কোসাইন আলফা এ সমান সমান কোসাইন কে এ। এটাই হচ্ছে গিয়ে অ্যালাউড সলিউশন শ্রোডিঞ্জার ইকুয়েশনে, যেখানে বাউন্ডারি কন্ডিশন গুলো অ্যাপ্লাই করা হয়েছে ইন দ্য কেস অফ পিরিয়ডিক পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন ইন এ মেটাল। তো পিরিয়ডিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পি এর মানের উপর বেস করে আসলে কি হবে, কম বেশি চেঞ্জ হবে। এখন পি এর মান যদি 0 হয়, তাহলে ইকুয়েশনটা দ্বারা এটা কোসাইন আলফা এ সমান সমান কোসাইন কে এ। এটা ফ্রি ইলেকট্রনের জন্য। আর যদি এটা রিপিটেটিভ হয়, তাহলে এইখানে আহ, অনেকগুলো সলিউশন আসবে। তো আহ, আমরা যদি সেই ধাপটায় যাই যে কোসাইন আলফা এ সমান সমান কোসাইন কে এ, এই ইকুয়েশনটাই যদি আমরা দিয়ে শুরু করি, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম। পি সমান সমান 0 এর জন্য আমার ইকুয়েশনটা হচ্ছে কি এটা কোসাইন আলফা এ সমান সমান কোসাইন কে এক্স এ। এখন যেহেতু কোসাইন ফাংশন একটা পিরিয়ডিক ফাংশন, এবং কোথাও যদি পিরিয়ডিক রিপিটেশন ইন এ ক্রিস্টাল থাকে, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে ইকুইভ্যালেন্টলি বলতে পারি কোসাইন কে এক্স প্লাস এন টু পাই। তো এই সলিউশনে তাহলে দাঁড়াইলো আমার আলফা এ সমান সমান হচ্ছে গিয়ে কে এক্স এ প্লাস এন টু পাই পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে, যেটা রিপিটেটিভ ফাংশন। এখন আলফা সমান সমান আবার আমরা দেখে আসছি যে আলফা সমান সমান 2m h কাট স্কয়ার ই টু দি পাওয়ার হাফ। ওই আগের 4.8 যে ইকুয়েশনটা দেখে আসছি, সেখান থেকে এটা পাওয়া যাবে। তো তাহলে এখন কি করলাম, আলফাকে এখানে বসাই দিলাম, এর আগে বসাই আগে এ দিয়ে উভয় পক্ষকে ভাগ করলাম। এ দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে বাম পাশে থাকবে আলফা আর ডান পাশে থাকবে আমার কে এক্স। এ কাটা যাবে, আর এখানে আসবে হচ্ছে গিয়ে এন টু পাই ডিভাইডেড বাই এ। এই যদি ব্যাপার হয়, তাহলে আলফা সমান সমান আবার এটা বসাইলাম এই আগের লাইনে যেটা পেলাম। আর বাম দিকে কে এক্স আছে আর এন টু পাই বাই এ আছে। এখন এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, সেই ইকুয়েশনটা একটা জেনারেল কেস অফ প্যারাবোলা, যেটার এন এর মানের উপর ডিপেন্ড করে এটা পিরিয়ডিক্যালি এন টু পাই বাই এ পর পর রিপিটেটিভ হবে। দেখো, আগের ইকুয়েশনের মতোই, জাস্ট যদি উভয় পক্ষকে স্কোয়ার করি, তাহলে এই পাশেও স্কোয়ার হবে, এই পাশেও স্কোয়ার হবে, তাই তো? এই পাশে স্কোয়ার করলে ই ই টু দি পাওয়ার হাফ, এটা স্কোয়ার করলে ই হয়ে যাবে, আর সাথে একটা কনস্ট্যান্ট থাকবে। সেই কনস্ট্যান্টটাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি, তাহলে ধরো এই কনস্ট্যান্টটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল সি। আর সাথে কি পাচ্ছি, কে এক্সটাকে যদি এক্স ধরি, ইটাকে যদি ওয়াই ধরি, কে এক্সটাকে যদি এক্স ধরি, তাহলে এন টু পাই বাই এ হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে গিয়ে ওয়াই ইকুয়াল এক্স প্লাস বি, বা এক্স প্লাস একটা কনস্ট্যান্ট স্কোয়ার, সাথে হচ্ছে গিয়ে আরেকটা কনস্ট্যান্ট গুণ। অর্থাৎ এটাও একটা প্যারাবোলিক ইকুয়েশন, তবে সেই প্যারাবোলিক ইকুয়েশনে একটা টার্ম আছে, এবং এই টার্মটা পর পর এন এর মানের উপর ডিপেন্ড করে এটার মান 1 গুণ হবে, 2 গুণ হবে, 3 গুণ হবে। সো এক্স অক্ষের দিকে কি শিফটিং হচ্ছে, তাই না? তো এন এর মান +1ও সম্ভব, -1ও যদি হয়, তাহলে +1-এর দিকেও এন এর মানের শিফটিং সম্ভব, মাইনাসের দিকেও এন এর মানের শিফটিং সম্ভব। তো এক্স অ্যাক্সিস বরাবর ডান দিকেও কার্ভ পাওয়া সম্ভব, আহ, মানে ওয়াই অ্যাক্সিস এর ডান দিকেও কার্ভ পাওয়া সম্ভব, বাম দিকেও কার্ভ পাওয়া সম্ভব। তার মানে এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই এনার্জিটা আসলে পিরিয়ডিক ফাংশন অফ কে এক্স উইথ এ পিরিয়ডিসিটি অফ 2 পাই বাই এ। তো এখন যদি ইলেকট্রন পিরিয়ডিক পোটেনশিয়াল অনুযায়ী ডিসকন্টিনিউয়াস এনার্জি লেভেলে রিপিটেটিভ হইতে পারে, অর্থাৎ আমরা আগের চ্যাপ্টারে যে অ্যাজাম্পশনটা আমাদের ছিল, বা যার বেসিসে আমরা ইলেকট্রনের এনার্জি গুলা, যে ব্যান্ড গুলা পাইছিলাম, সেই ব্যান্ডের এনার্জি পাওয়ার একটা ক্রাইটেরিয়া ছিল যে কোসাইন কে এক্স এ ইকুয়াল +-1।
তো প্লাস মাইনাস ওয়ান হইলে কে এক্স এ সমান সমান হচ্ছে গিয়ে এন পাই, অর্থাৎ কে এক্স সমান সমান এন পাই বাই এ। এই ভ্যালুগুলার ভিতরে আহ, আমার ডিসকন্টিনিউটি ক্রিয়েট করবে। এখন এই যে পিরিয়ডিক রিপিটেশন অনুযায়ী যে কে এক্স এবং এনার্জি ই এর কার্ভ, সেই এনার্জি ই এর কার্ভ গুলা যদি আমরা প্লট করি, তাহলে এন সমান সমান জিরো এর জন্য প্লট এটা পাবো। ওকে, এন সমান সমান প্লাস ওয়ান এর জন্য এইদিকে একটা প্লট পাবো। আচ্ছা, আবার এন সমান সমান যদি মাইনাস ওয়ান হয় তাহলে কিন্তু এইদিকে একটা প্লট পাবো। কথা বোঝা গেছে? তাহলে এই ফিগারটা আসলে কি দেখাইতেছে? এই ফিগারটা আসলে ফ্যামিলি অফ ফ্রি ইলেকট্রন প্যারাবোলাকে দেখাইতেছে। এই প্রত্যেকটা কার্ভ যে লাইনগুলা, সেই লাইনগুলা ফ্রি ইলেকট্রনের প্যারাবোলা গুলাকে শো করতেছে, যাদের পিরিয়ডিসিটি হচ্ছে গিয়ে 2π/a। প্রত্যেক 2π/a এই পিরিয়ডটা পর পর এই কার্ভ গুলা রিপিট করে। তো এই রিপিটেশনটা হওয়ার কারণে যে এই ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা হচ্ছে যে আহ প্রত্যেকটা কার্ভ তার পার্শ্ববর্তী কার্ভকে ব্রিজ করে, এবং ব্রিজ করে এই যে n π/a টাইম গুলা যে আছে, n π/a টাইম গুলার ভিতরে এদের ডিসকন্টিনিউটি অকার করে। ডিসকন্টিনিউটি কেন হবে, যদি আবার ওই পি এর কার্ভটাতে একটু ব্যাক করি তাহলে বুঝতে পারবো। এই যে দেখো, এই জায়গায় এই জায়গাগুলোতে ডিসকন্টিনিউটি আসবে। এই জায়গায় এই যে ক্রসিংটা বেড়ে যাচ্ছে, বা আরো যদি আরেকটু ডিটেল যদি যাই, তাহলে এখানে এসে আহ, এই পার্টটায় কিন্তু এই এই বরাবর আসার পরে কি হয়ে যাইতেছে, ভ্যালুগুলা একের চেয়ে বেশি হয়ে যাইতেছে পি এর মানের উপর ডিপেন্ড করে। আবার 2π কেস গুলাতে কি হয়ে যাইতেছে, ভ্যালুগুলা বেশি হয়ে যাইতেছে। তো এই এই পিরিয়ডটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে π/a কেস গুলোর ক্ষেত্রে। এই যে এইখানে এক্স এক্সিস বরাবর আসলে কি আছে, আলফা এ আছে না? আলফাটার আলফা এর ইন্ডিকেটর হচ্ছে গিয়ে এই পাইগুলা। কথা বোঝা যাচ্ছে? তো আলফা এর ইন্ডিকেটর যেহেতু এই পাইগুলা, সেই কেস গুলাতে কি হয়, সেই সেই পয়েন্ট গুলাতে এসে ডিসকন্টিনিউটি অকার করে। এই ডিসকন্টিনিউটি গুলাকে যদি কনসিডার করা হয় এবং এই কার্ভ গুলার রিপিটেটিভ নেচারকে যদি প্লট করা হয়, তাহলে রিপিটেটিভ নেচারে এই যে একটা প্লট এরকম পাওয়া যাবে। এই ডিসকন্টিনিউ গুলাকে মাথায় রেখে তারপরে ধাপের আরেকটা প্লট আছে, সেই প্লট গুলাকে যদি দেখা হয়, তাহলে সেখানে আরেকটা এই ধরনের কার্ভ পাওয়া যাবে। তারপরে লেয়ারটাকে যদি কনসিডার করা হয় ডিসকন্টিনিউ গুলাকে মাথায় রেখে, তাহলে যে এই ধরনের আরেকটা প্লট পাওয়া যাবে। সো দেখতেছো যে যেখানে যেখানে ডিসকন্টিনিউ অকার করে, সেই পয়েন্ট গুলাকে কনসিডার করে করে যখন আমরা কার্ভ গুলাকে ড্র করব, তখন ই ইকুয়াল কে এক্স কার্ভের মধ্যে এই প্যারাগুলা তার কোরেসপন্ডিং নেইবারিং ব্রাঞ্চের প্যারাগুলার মধ্যে কি করে, মার্চ করে, এবং এই মার্চ করার ফলে কিছু পিরিয়ডিক কার্ভ পাওয়া যায়। যে পিরিয়ডিক কার্ভের একটা দেখতে হচ্ছে গিয়ে এরকম, এই নিচের দিকে গাঢ় ব্যান্ড দিয়ে যেটাকে দেখানো হয়েছে সেটা। তারপরে সেকেন্ড আরেকটা কার্ভের এগুলো কি, এগুলো আসলে এনার্জির কার্ভ, তাই তো, যেগুলো পিরিয়ডিকলি রিপিটিটিভ হইতেছে। তো একটা লেয়ার হচ্ছে গিয়ে এনার্জির এই লেয়ারটা, আরেকটা লেয়ার হচ্ছে গিয়ে এনার্জির পরের লেয়ারটা, আরেকটা হচ্ছে গিয়ে এনার্জির তার উপরের লেয়ারটা। এগুলো সব ইলেকট্রনের এনার্জি। সো এই ইলেকট্রনের এনার্জি গুলার এই যে রিপিটেশন এবং কে এর মানের উপর বেস করে এদের যে পিরিয়ডিক রিপিটেশন, সেই পিরিয়ডিক রিপিটেশনের নেচারটা এরকম। তো এই এই এনার্জি লেভেল গুলোকে আসলে কি দিয়ে রিপ্রেজেন্ট করে, এই এনার্জি লেভেল গুলো রিপ্রেজেন্ট করে বিভিন্ন এনার্জির ব্যান্ড। একটা ক্রিস্টালের বিভিন্ন ইলেকট্রনের যে এনার্জির ব্যান্ড থাকে, সেই ব্যান্ডের রিপ্রেজেন্ট করে। যেমন প্রথম যে লেয়ারটা, যেটা সর্বনিম্ন স্তরকে ডিপেন্ড করতেছে, সেটাকে বলে এন ব্যান্ড। তারপরে যে ব্যান্ডটা, সেটা হচ্ছে গিয়ে এম ব্যান্ড। এই দ্বিতীয় যে লেয়ারটা, সেটা হচ্ছে গিয়ে এম ব্যান্ড।
তো তারপরের ব্যান্ডটা হচ্ছে গিয়ে এল ব্যান্ড। ওকে, এভাবে আপওয়ার্ড ডিরেকশনে যত এনার্জি বাড়বে তত এই ব্যান্ডের ভ্যালুগুলা বাড়তে থাকবে। এখন আহ, এই ব্যান্ডের এই এই এনার্জি লেভেলের কিছু ইম্পর্টেন্ট ইয়ে আছে, মানে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে দেয়। এক নম্বর ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি, ইলেকট্রনস ইন ক্রিস্টাল বিহেভ লাইক ফ্রি ইলেকট্রন। একটা ক্রিস্টালে ইলেকট্রন গুলা ফর মোস্ট কে এক্স ভ্যালু, কে এক্স এর অধিকাংশ ভ্যালুর জন্যই এটা ফ্রি ইলেকট্রনের মতো আচরণ করে, এক্সেপ্ট যখন কে এক্স অ্যাপ্রোচেস এন পাই বাই এ। এই যে কে এক্স যখন রিপিটেটিভলি তার পিরিয়ডের ভ্যালুগুলোর মধ্যে অ্যাপ্রোচ করে, তখন তাদের কার্ভের নেচারে পরিবর্তন আসে। কারণ হচ্ছে যে এই যে নেইবরিং এর সাথে যখন তার ক্রস ঘটে, তখন এই এই ঘটনাটা ঘটবে। আর দ্বিতীয় যেটা, সেখানে হচ্ছে কি এখানে ডিসকন্টিনিউটির ব্যাপার আছে, এই ডিসকন্টিনিউটিটা থাকার কারণে ইয়েটা হবে, এই ঘটনাটা ঘটবে। এবং ডিসকন্টিনিউটি কেন হয় সেটা ওই যে আগের চ্যাপ্টারে যে পি সম্বলিত যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে কোসাইন কে এক্স এর ভ্যালু প্লাস মাইনাস ওয়ান এর যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর স্থানে গিয়ে তোমার এই রিপিটেশনটা ইয়েটা ঘটবে, ডিসকন্টিনিউটিটা ঘটবে। তো এইখানে যেটা দেখানো হয়েছে ফিগার 5.3-তে, সেটা হচ্ছে গিয়ে সেটার নাম দেওয়া হয়েছে পিরিয়ডিক জোন স্কিম। এই পিরিয়ডিক জোন স্কিম গুলা এ, কে কে এক্স এর ভ্যালুর সাথে ই এর প্লটকে দেখানো হয়েছে, ইলেকট্রনের এনার্জির প্লটকে দেখানো হয়েছে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আহ, ই এর অংশটা বাদ দেওয়া হয়েছে তোমার, যে যে জায়গাগুলায় ডিসকন্টিনিউটি অকার করে, অর্থাৎ এন পাই বাই এ, যে পিরিয়ডের মার্জিনাল এলাকাগুলাকে বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে অন্য জায়গাগুলোর যে এনার্জির যে নেচার, সেই এনার্জি নেচার গুলাকে প্লট করে দেখানো হয়েছে। এটা এটা আরেকটা স্কিম। সেই স্কিমকে বলা হয় রিডিউসড জোন স্কিম। রিডিউসড জোন স্কিমের জন্য এনার্জির যে প্লট, সেই প্লটকে লিমিট করা হয় পাই বাই প্লাস মাইনাস পাই বাই এই রিজিয়নের মধ্যে। এখানের পিরিয়ডিক ব্যাপারটাকে দেখানো হচ্ছে না, এখানে কি দেখানো হচ্ছে যে রিডিউসড জোনটাকে রিডিউস করে আমরা জাস্ট একটা ব্যান্ডের জন্য কি হইতে পারে, একটা ছোট্ট আমাদের এই সিম্পল একটা পিরিয়ডের মধ্যে কি হইতে পারে, সেই এনার্জিটা যদি আমরা প্লট করি, তাহলে এনার্জির প্লটটা দেখতে হবে এরকম। কে এন ব্যান্ডের জন্য এরকম, এম ব্যান্ডের জন্য এরকম, এল ব্যান্ডের জন্য এরকম। এটা আস্তে আস্তে এদিকে বাড়বে, পরেরটা আরেক রকম। এই এনার্জির প্লটের স্কিমটাকে বলা হয় রিডিউস জোন স্কিম। রিডিউস জোন স্কিম ওই আগের গ্রাফ থেকে পাওয়া যায়, কিন্তু যেহেতু প্লাস মাইনাস এর মধ্যে সীমাবদ্ধ করে এদেরকে প্লট দেখানো হয়েছে, সেহেতু এদেরকে রিডিউসড জোন স্কিম বলে। আচ্ছা, আরেকটা প্লট এই নেচার ইয়েতে, এই এনার্জি স্কিমের প্লটের ভিতরে আরেকটা প্লটকে দেখানো হয়। এই প্লটকে এক্সটেন্ডেড জোন স্কিম বলা হয়। এক্সটেন্ডেড জোন স্কিম হচ্ছে কি ক্রিটিক্যাল পয়েন্ট গুলাতে ডেভিয়েশনটা কিরকম হচ্ছে সেইটাকে বোঝানোর জন্য এটাকে কার্ভের ওই জায়গাটাকে ফোকাস করা হয়। সো রিডিউস জোন স্কিমের মধ্যে তোমার এই এলাকাগুলায়, ডিসকন্টিনিউড এলাকাগুলা এবং যেখানে এসে ওভারল্যাপিং ঘটতেছে, সেইখানে মূল কার্ভ থেকে ইলেকট্রনের অর্থাৎ এই যে প্যারাবোলিক নেচার থেকে এনার্জি কতখানি, তোমার ডিস্টরশন এনার্জি কতখানি সরে আসতেছে, সেই ক্রিটিক্যাল পয়েন্ট গুলো পার্টিকুলারলি ইজি টু আইডেন্টিফাই এই পয়েন্ট গুলাতে। যেমন এন ব্যান্ডের জন্য এখানে হওয়া উচিত, প্যারাবোলিক নেচার হলে এরকম হওয়া উচিত, কিন্তু এনার্জির এক্সটেন্ডেড জোন স্কিমে যে প্লট, সেই প্লট থেকে বোঝা যাচ্ছে যে পাই বাই এ, প্লাস পাই বাই এ এবং মাইনাস পাই বাই এতে এইরকম ডেভিয়েশন ঘটে। সিমিলারলি প্লাস পাই বাই এবং মাইনাস পাই বাই এতে এম ব্যান্ডের ক্ষেত্রে এই ধরনের রিপিটেশন ঘটে। বাকি এই যে আগের আগের কথাটা এখানেও প্রযোজ্য, অর্থাৎ নর্মাল
ইলেকট্রন গুলা ফ্রি ইলেকট্রনের মতোই বিহেভ করে, কিন্তু কে এক্স এর ভ্যালু যদি এই এই ভ্যালুগুলার কাছাকাছি থাকে, পিরিয়ডিক রিপিটেশনের ভ্যালুগুলা, যে মার্জিনাল ভ্যালুগুলা তাদের কাছাকাছি থাকে, তাহলে এনার্জির ডেভিয়েশনটা এরকম হয়। তো এই এই ধরনের এই প্লটটাকে নাম দেওয়া হয়েছে এক্সটেন্ডেড জোন স্কিম। জাস্ট একই জিনিস বিভিন্ন প্লটে এদেরকে বিভিন্ন অ্যাপ্লিকেশনের উপর বেস করে, যে কোনো কোনোটায় কখনো এটা লাগে কখনো এটা লাগে, তার উপর বেস করে আসলে একই প্লটের ভিন্ন ভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এখানে প্লট করে দেখানো হয়েছে। তো ফাইনালি এখান থেকে যে ইয়েতে আমরা যাব, টপিকটা আমরা যাব, সেটা হচ্ছে যে বিরুলিয়ন জোন। বিরুলিয়ন জোন হচ্ছে যে আমার যে প্লট গুলো আছে সেই প্লট গুলার ভিতরে এক্সটেন্ডেড জোন প্লটের ক্ষেত্রে পাই বাই এ থেকে মাইনাস পাই বাই এ থেকে পাই বাই এ পর্যন্ত ইলেকট্রনের যে জোন, এই জোনটাকে, এক্সটেন্ডেড জোনের এই পার্টটাকে বলা হচ্ছে গিয়ে ফার্স্ট বেরুলিয়ন জোন। আর মাইনাস পাই বাই এ থেকেও -2 পাই বাই এ, অথবা সেকেন্ড যেই রিপিটেশনটা ঘটতেছে সেই রিপিটেশনের যেই এরিয়াটা, অর্থাৎ এম ব্যান্ডের জন্য তুমি যে ইয়েটা পাচ্ছ, নেচারটা পাচ্ছ এনার্জির, এই জোনটার নাম দেওয়া হয়েছে সেকেন্ড বেরিলিয়ন জোন। একইভাবে থার্ড বেরিলিয়ন জোন, ফোর্থ বেরিলিয়ন জোন, এই জোনগুলা অ্যাপেয়ার করবে। তো ফাইনালি আমাদের আরেকটা আহ, যে ইয়েটা ইম্পর্টেন্ট ডিসকাশন যেটা রয়ে গেছে, সেই ডিসকাশন হচ্ছে কি আসলে ই ভার্সেস কে কার্ভের মিনিংটা কি। ই ভার্সেস যে কে কে কার্ভ আমরা বারবার প্লট করে দেখতেছি, এগুলোর বিভিন্ন নেচার দেখতেছি, তাহলে এই কার্ভ গুলো আসলে আমাকে কি দেয়, বা কোন কোন আহ, আহ, ইয়েটা আমাকে, অ্যান্সারটা আমাকে এটা দিতে পারে। এই কার্ভ গুলা রিলেট করে হচ্ছে কি একটা ইলেকট্রনের এনার্জিকে তার কে ভেক্টরের সাথে রিলেট করে। আর আগে যেই কথাটা আমরা বলে আসছি যে কে ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কি মোমেন্টাম, তাহলে একটা ইলেকট্রনের মোমেন্টাম সম্বন্ধে সে আমাদেরকে আইডিয়া দেয়। তো এটা কাইন্ড অফ সিমিলার ইনফরমেশন, যেমন একটা মুভিং কার, সে টাইমের রেসপেক্টে যে একটা মুভিং কার, সেই মুভিং কারের যে ডিস্টেন্সের ডায়াগ্রাম, সেই ডিস্টেন্সের ডায়াগ্রাম যেমন একটা নেচার আমাদেরকে দেয়। অথবা একটা মেকানিক্যাল ক্ষেত্রে ফোর্স ভার্সেস ডিস্টরশন, যে কোনো কিছুর উপর ফোর্স অ্যাপ্লাই করলে তার মধ্যে কতখানি ডিস্টরশন ঘটলো, সেটার যে নেচার। ঠিক সেই রকম এই কার্ভগুলো আমাদেরকে আহ, একটা ভ্যারিয়েবলের সাপেক্ষে আরেকটা ভ্যারিয়েবলের ডাটা ইন্টারপ্রেট করার ব্যাপারে সাহায্য করবে। অর্থাৎ কে ভেক্টরটা, মানে মোমেন্টাম যদি চেঞ্জ হয় তাহলে এনার্জির কিরকম চেঞ্জ হবে। তো সেই আইডিয়াটা এইখান থেকে করা যাবে, কে 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 ভেক্টরের সাথে ইলেকট্রনের এনার্জির যে রিলেশন, সেই রিলেশনটা এখান থেকে করা যাবে। এখন এই যে কার্ভ গুলা প্লট করা হয়েছে, এই কার্ভ গুলা আরেকটা ইয়ে আছে, আরেকটা ইনফরমেশন এখানে হিডেন আছে। সেই ইনফরমেশন হচ্ছে যে আমরা যে ব্যান্ড গুলা প্লট করলাম, এই ব্যান্ড গুলার মধ্যে কিন্তু যখন এনার্জি ড্র করা হয়েছে, এনার্জির মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে। যেমন এম ব্যান্ড আর এন ব্যান্ডের মধ্যে সূক্ষ্ম একটা গ্যাপ আছে, এম আর এল এর মধ্যে আবার আরেকটা মোটামুটি মানের গ্যাপ আছে, এরপরে গ্যাপটা আবার আরেকটু বেড়ে গেছে, এইরকম। তো এই এই ডিস কিছু, তার মানে ব্যান্ড গুলোকে আমরা বলতেছি অ্যালাউড এনার্জি ব্যান্ড, অ্যালাউড এনার্জি লেভেল বা অ্যালাউড এনার্জি রিজিয়ন। আর যে গ্যাপ গুলো রয়ে গেছে সেই গ্যাপ গুলো হচ্ছে কি ডিস অ্যালাউড এনার্জি রিজিয়ন। ডিস অ্যালাউড এনার্জি যে রিজিয়ন গুলো রয়ে গেছে, সেই ডিস অ্যালাউড এনার্জি রিজিয়ন গুলোকে বলা হয় ব্যান্ড গ্যাপ। ওকে, একটা ব্যান্ডের থেকে আরেকটা ব্যান্ডের মাঝখানে এই গ্যাপটা রয়ে গেছে, এবং এনার্জি ওই গ্যাপের জায়গায় থাকতে পারবে না। এম এবং এন এর মধ্যে যে অ্যালাউ, এম ব্যান্ড যেটা, সেই ব্যান্ডের যে এনার্জি লেভেল সেইখানে ইলেকট্রন থাকবে।
এম থেকে এন এর মাঝখানে ইলেকট্রন যাইতে পারবে, তবে ব্যান্ড গ্যাপটুকু পার হয়ে যাইতে হবে। ওই ব্যান্ড গ্যাপের জায়গাটুকুকে কি করতে পারবে না, ইলেকট্রন থাকতে পারবে না। তো এই ধরো যদি এন ব্যান্ডে ইলেকট্রন থাকে, তাহলে একটা ব্যান্ড হচ্ছে গিয়ে আমার ভ্যালেন্স ব্যান্ড, আর আরেকটা ব্যান্ড হচ্ছে গিয়ে কন্ডাকশন ব্যান্ড। তো এখন ভ্যালেন্স ব্যান্ডে কিছু ইলেকট্রন থাকে, যে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের সাথে অধিক কাছে, সেইখানে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ইলেকট্রন থাকে, তারা আবার কিন্তু বন্ডিং এ অংশগ্রহণ করে না। আর নেক্সট হায়ার লেভেলে যারা থাকে তাদেরকে কন্ডাকশন ব্যান্ডের আমরা ইলেকট্রন জানি, সেগুলো হচ্ছে কি অ্যালাউড ব্যান্ড, সেখানে ইলেকট্রনের এনার্জি ইয়ের চেয়ে বেশি, মানে নিউক্লিয়াসের সাথে অ্যাটাচ কম। সে কারণে তারা কি হয়ে যায়, তারা এখান থেকে সহজে রিলিজ করে নেওয়া যায় তাদেরকে। আর একটা পয়েন্ট এখানে থাকে, যেটা আমরা ডিটেলসে যাব না, শুধুমাত্র উম, একটা জিনিস বোঝানোর জন্য, সেটা হচ্ছে যে এই কে যেটা, কে সমান সমান হচ্ছে গিয়ে 2 পাই বাই ল্যামডা। তো কে যেটা, সেটা আসলে ল্যামডা, ল্যামডা তো ওয়েভলেন্থ, ল্যামডা ওয়েভলেন্থ মানে তার ইউনিট হচ্ছে গিয়ে মিটার, তো কে এর একক হচ্ছে গিয়ে পার মিটার। তো যেহেতু সে রিসিপ্রোকাল অফ এ লেন্থ, তাকে একটা আরেকটা নাম দিয়ে অভিহিত করা হয়, সেটা হচ্ছে গিয়ে রিসিপ্রোকাল স্পেস। তো রিসিপ্রোকাল স্পেস বা রিসিপ্রোকাল ল্যাটিস টার্মটা বিভিন্ন জায়গায় অ্যাপেয়ার করে। তো সেটা হচ্ছে গিয়ে এই এই কে, কে এর সাথে এনার্জি লেভেলের যে ইয়েটা, ক্রিস্টালোগ্রাফি যেখানে ক্রিস্টাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করে, সেখানে দুই রকম ল্যাটিস এক্সিস্ট করে, একটা হচ্ছে গিয়ে রিয়েল ল্যাটিস আর একটা হচ্ছে গিয়ে রিসিপ্রোকাল ল্যাটিস। তো এই দুইটা ল্যাটিস একটা আরেকটার সাথে জড়িত। তো প্রত্যেকটা কে এর মানের সাথে অ্যাসোসিয়েটেড যে ভেক্টর গুলো আছে, সেই ভেক্টর গুলার যদি রেসিপ্রোকাল ভেক্টর নেওয়া হয়, এবং এই রেসিপ্রোকাল ভেক্টর নিয়ে যদি আহ, তার যে করেসপন্ডিং পয়েন্ট গুলো আছে, সেই পয়েন্ট গুলাকে আহ, তোমার ধরে আরেকটা ল্যাটিস চিন্তা করা হয়, তখন যে ল্যাটিসটা অ্যাপেয়ার করে, সেই অ্যাপেয়ার্ড ল্যাটিসটাই হচ্ছে গিয়ে রেসিপ্রোকাল ল্যাটিস। তো অনেক ল্যাটিসেরই রেসিপ্রোকাল ল্যাটিস এক্সিস্ট করে, বা এইটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এই রেসিপ্রোকাল ল্যাটিসের প্যাটার্নটা বের করা যায়। এবং এটার কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো একটু অ্যাডভান্স লেভেলে ইউজ করা হয়। এনিওয়ে, আমরা এখানে যেই জিনিসটা ইয়ে, আহ, মানে যে জিনিসটা জানাইতে চাইতেছি তোমাদেরকে, সেটা হচ্ছে যে রেসিপ্রোকাল ল্যাটিস বলে একটা টার্ম আছে, এবং সেটা রেসিপ্রোকাল ভেক্টরের সাথে সম্পর্কিত, আর রেসিপ্রোকাল ভেক্টরটা হিসাব করতে হবে গিয়ে কে ভেক্টর দিয়ে। তো এতটুকু জানলেই আপাতত আমাদের চলবে। আচ্ছা, এই চ্যাপ্টারে এতটুকুই। আর এর যেখান থেকে আমরা ক্লাস কন্টিনিউ করতেছিলাম ব্যান্ড থিওরির, গত ক্লাসে আমরা এই পর্যন্ত আসছিলাম। যে স্লাইডে দেখতেছো, সেটা হচ্ছে যে ডেনসিটি অফ স্টেটস পার ইউনিট ভলিউম। ইলেকট্রনের যে এনার্জির স্টেট গুলা আছে, সেই এনার্জির স্টেট গুলার ডেনসিটি প্রত্যেক
একক ভলিউমের ভিতরে যদি একটা ভলিউমেট্রিক শেপ আমরা চিন্তা করি, সেই ভলিউমেট্রিক শেপের ভিতরে ইলেকট্রনের যে এনার্জির স্টেট গুলো আছে, সেই এনার্জি স্টেট গুলো ডেন্সিটি কিরকম হবে, ঘনত্ব কিরকম হবে, সেইটার এই ইকুয়েশনটা আমরা অলরেডি দেখে আসছি, জিই। ফার্দার যদি আরেকটু আগে যাই, সেটা হচ্ছে ক্যারিয়ার স্ট্যাটিস্টিক্স। ক্যারিয়ার স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা ইলেকট্রনের এনার্জি আছে হচ্ছে গিয়ে ই। এখন এই এই স্টেটে ইলেকট্রনের এনার্জি থাকার প্রবাবিলিটি কত? কারণ মনে রাখতে হবে যে এগুলো ওয়েভ ফাংশন, এখানে প্রবাবিলিস্টিক নেচারে ইলেকট্রন বিহেভিয়ার করে। ইলেকট্রনের দুইটা জিনিস একসাথে পাওয়া যাবে না। একটা হচ্ছে গিয়ে অবস্থান জানলে ভরবেগ জানা যাবে না, আর ভরবেগ জানলে অবস্থান জানা যাবে না। এটাই তো আমাদের আনসার্টেনটি প্রিন্সিপাল, হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। যেহেতু আনসার্টেনটি আছে, সেহেতু এখানে প্রবাবিলিস্টিক প্যাটার্ন আসবে। তাহলে ইলেকট্রন যে এনার্জিতে থাকবে এটা তো নিশ্চিত ভাবে বলা যায় না, সো এটার একটা নাম্বার দিতে হবে যে থাকার প্রবাবিলিটি এত। তাহলে এখন সব এনার্জির জন্য একটা একটা করে প্রবাবিলিটি আছে, তবে সবার প্রবাবিলিটি সেম না। প্রবাবিলিটি সেম না হইলে এখন প্রবাবিলিটির নিশ্চয়ই কার্ভ আছে। তাহলে প্রবাবিলিটির যে কার্ভ, সেই কার্ভটা একটা কার্ভ, সেই কার্ভটা ধরো এফ ই কার্ভ। তাহলে কোন একটা জায়গায় ইলেকট্রনের যে প্রবাবিলিটির কার্ভ আর ডেনসিটির কার্ভ, সেই প্রবাবিলিটি এবং ডেনসিটি মিলায় এই দুইটার গুণফল করলে আসলে ইলেকট্রনের স্টেট কয়টা আছে সেটা শুদ্ধভাবে জানা যাবে। এখন তাহলে প্রবাবিলিটি, ইলেকট্রনের প্রবাবিলিটি কোথায় আছে, এটার ডিফিনিশন কই আছে? ইলেকট্রনের প্রবাবিলিটি কোথায়, ইলেকট্রন কোথায় আছে এবং কিভাবে আছে, সেটার দুইটা ইয়ে আছে, কনসেপ্ট আছে। একটা কনসেপ্ট হচ্ছে কি বোল্টজম্যান প্রবাবিলিটি ফাংশন। বোল্টজম্যানের কনসেপ্ট অনুযায়ী প্রবাবিলিটির ফাংশনটা হচ্ছে কি এরকম, এফ ই সমান সমান এ টু দি পাওয়ার ই মাইনাস কেটি। তার মানে এনার্জির সাথে এটার এক্সপোনেনশিয়াল ডিকে একটা ফাংশন হবে। তাইলে নাম্বার অফ ইলেকট্রন, যেটা নাম্বার অফ পার্টিকল, সেই নাম্বার অফ পার্টিকলের সংখ্যা ইজ ডিপেন্ডেন্ট অন দ্য এনার্জি। কোনো একটা এনার্জিতে ইলেকট্রন, মানে একটা, এই এনার্জির পার্টিকল এক্সিস্ট করে কি করে না, এই এনার্জির পার্টিকল এক্সিস্ট করে কি করে না, বা এই এনার্জিতে কয়টা পার্টিকল থাকতে পারে, সেটা আসলে এনার্জির সাথে এক্সপোনেনশিয়াল ডিকিং। তার মানে বেশি মানের এনার্জি হইলে এক্সপোনেনশিয়াল ডিকিং ফাংশনটা অনেক নিচের দিকে, তার মানে নাম্বার অফ পার্টিকলের সংখ্যা অনেক কম। আর যদি এনার্জি লেভেল খুব বেশি হয়, মানে খুব কম হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল ফাংশনের মানটা তুলনামূলকভাবে কি বড়, মানে ই টু দি পাওয়ার মাইনাস, যেহেতু সেহেতু এটা বড়। বড় হওয়ার কারণে এর মানটার সাথে এটা গুণ হয়ে মোটামুটি একটা বড় ভ্যালু আমাদেরকে দিবে। তার মানে বুঝতেছো যে এটা নেচারটা এরকম এক্সপোনেনশিয়াল ডিকেইং একটা ফাংশন হবে। তো এইভাবে আমরা বোল্টজম্যান প্রবাবিলিটি ফাংশন থেকে ইলেকট্রনের প্রবাবিলিস্টিক নেচার পাই। এখন এই ইলেকট্রনের যে প্রবাবিলিস্টিক নেচার আছে, সেই প্রবাবিলিস্টিক নেচার হচ্ছে গিয়ে আহ, এইখানে যে স্ট্যাটিসটা আমাদের ইয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, ইলেকট্রনের ক্ষেত্রে ইউজ করা হয়, সেই ইলেকট্রনের এই ফাংশন, প্রবাবিলিস্টিক ফাংশনটা যেই নেচার দিয়ে ডিফাইন করা হয়, সেটাকে বলা হচ্ছে গিয়ে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স। তাহলে এটা কিসের ইন্ডিকেটর? এটা বেসিক্যালি ইন্ডিকেটর হচ্ছে গিয়ে আহ, কোনো একটা এনার্জিতে একটা ইলেকট্রন থাকার প্রবাবিলিটি কিরকম। তো এইটার একটা ফাংশনাল ফর্ম আছে, সেই ফাংশনাল ফর্মে এটাকে, সেই ফাংশনাল ফর্মের প্লট থেকে আসলে এই প্লটটা আনা হয়েছে। বেসিক্যালি প্রবাবিলিটির ফাংশনটা হচ্ছে কি এরকম, কোন একটা ইলেকট্রনের এনার্জি যদি ই হয়, তাহলে সেই ইলেকট্রনের এনার্জিকে, ওই ইলেকট্রনের, ওই এনার্জি বিশিষ্ট ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে কি এইটা।
1/1 + e⁻ef divided by kt. ওকে, সো কোনটা কি সেটা একটু পরে আসতেছি। এখন e-ef, এই টার্মটা যদি অনেক বড় হয়, কে টি এর চেয়ে অনেক বড় হয়, কে টা হচ্ছে বলটজম্যান কনস্ট্যান্ট আর টি টা হচ্ছে গিয়ে টেম্পারেচার ইন ক্যালভিন, তাহলে E-ef হচ্ছে গিয়ে এনার্জি লেভেল, দুইটা এনার্জি লেভেল। এখন এই E-ef টা যদি মাচ মাচ গ্রেটার দেন কে টি হয়, তাহলে এই টার্মটা মাচ মাচ গ্রেটার দেন কে টি। সো মাচ মাচ গ্রেটার দেন কে টি মানে কি, e⁻ সামথিং, হ্যাঁ, একটা পজিটিভ ভ্যালু, যে পজিটিভ ভ্যালুটা বেশ বড়, শূন্যের চেয়ে বেশ বড়। শূন্যের চেয়ে যদি বেশ বড় হয় তাহলে সেটা অবশ্যই ওয়ান এর চেয়ে বড়, কারণ e⁻1 মানেই তো 2.78, তো e⁻2 মানে আরো বেশি, 3 মানে আরো বেশি। এখন যদি 10 হয় তাহলে সেটা একের চেয়ে অনেক বেশি হয়ে যাবে। যেহেতু একের চেয়ে অনেক বেশি, সেক্ষেত্রে আমরা এই একটাকে নেগলিজিবল ধরতে পারি। তো 1 + 1 যেটা, সেটাকে যদি নেগলিজিবল ধরি তাহলে এই ওয়ানটা বাদ দিলে এই প্রবাবিলিটির ফাংশনটা আরেকটু ইজিয়ার হয়ে যায়। সেটা হচ্ছে গিয়ে e⁻e⁻ef ডিভাইডেড বাই কেট। ওকে, তাহলে আহ, এখন এটার প্লট করা কিংবা এটা নিয়ে হিসাব করা একটু ইজিয়ার হয়, এর জন্য অ্যাজাম্পশনটা ধরা হয়। তবে মোর অ্যাকুরেট প্রবাবিলিটি ফাংশন হচ্ছে গিয়ে প্রথমে যেটা দেখানো হয়েছে সেটাই। এখন এইখান থেকে যে লেভেলটা ধরা হয়, সেই লেভেলটা হচ্ছে যে এখানে একটা এনার্জি লেভেল কল্পনা করে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইএফ। ই মানে কি, ইলেকট্রন এনার্জি, আর ইএফ মানে কি, ইএফ মানে হচ্ছে ফার্মি এনার্জি লেভেল। ওকে, ফার্মি এনার্জি লেভেল হচ্ছে গিয়ে সেই লেভেল, একটা একটা থিওরিটিক্যাল আইডিয়া, যে থিওরিটিক্যাল আইডিয়া আমাদেরকে এটা বলে যে যদি টেম্পারেচার টি সমান সমান 0 হয়, ওকে, মানে 0 কেলভিন টেম্পারেচার যদি কোথাও এক্সিস্ট করে, সেই 0 কেলভিন টেম্পারেচারে যেই এনার্জি লেভেলের নিচে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 1, সামেশন অফ অল ইলেকট্রন এনার্জি পাওয়ার প্রবাবিলিটি 1, সেই এনার্জি লেভেলটাকে থিওরিটিক্যালি ফার্মি এনার্জি লেভেল হিসেবে, ওই ক্রিস্টালের ফার্মি লেভেল হিসেবে চিন্তা করা হয়। কথা বুঝে গেছে? সো টি সমান সমান 0 মানে যেই জায়গায় 0, সো এই লেভেলের নিচে আমার ইএফ একটা এনার্জি লেভেল, যেই লেভেলের নিচে সব এনার্জি এক্সিস্ট করে। কিন্তু অ্যাকচুয়ালি তো কি হবে না, টি সমান সমান 0 মানে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। বেশিরভাগ বস্তুকে তো এই টেম্পারেচারে আনাও অসম্ভব। তাহলে টি টি গ্রেটার দেন 0, এবং টি গ্রেটার দেন 0 হইলে, 0 কেলভিনের চেয়ে বড় হইলে যদি এটা প্লট করা হয়, তাহলে টেম্পারেচারের বেসিসে এই প্লট গুলা দেখতে এরকম হয়, কখনো এরকম হবে, কখনো এরকম হবে। কারণ এখানে যখন ই সমান সমান ইএফ হবে তখন কি হবে দেখো, ই সমান সমান যখন ইএফ হবে তখন এই প্রবাবিলিটিটা হয়ে যাবে হচ্ছে গিয়ে হাফ, আর T = 0 কেলভিনে এইটার পুরোটার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে 1, এই পুরোটা পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে 1। ওকে, তো থিওরিটিক্যালি 0 কেলভিন হলে এরকম হয়, আর বাকি সব টেম্পারেচারে আসলে ফার্মির যে লেভেল, সেই লেভেলে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে হাফ। যে কোনো টি এর জন্যই ই সমান সমান যখন ইএফ হবে তখন এই হাফ এনার্জি পাওয়ার, মানে এটা পাওয়ার প্রবাবিলিটি অর্ধেক হবে। তো এটাও একটা আইডিয়া যে ফার্মি লেভেল আসলে কোথায়। তো টেম্পারেচার এর চেয়ে বেশি হইলে নেচার একরকম হবে, ওই এনার্জির ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি এরকম হবে। আবার টেম্পারেচার যদি টি গ্রেটার দেন টি T2 হয়, এই T2 টেম্পারেচার বিশিষ্ট কোনো একটা ইলেকট্রনের এনার্জি যদি এরকম হয়, সেই ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হবে গিয়ে এরকম। তো এই হচ্ছে কি আমাদের প্রবাবিলিটির আইডিয়া। এখন তাহলে আমরা এখান থেকে ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক থেকে যেটা পাবো সেটা হচ্ছে যে প্রবাবিলিটি, আর সাথে কি লাগবে, সাথে লাগবে হচ্ছে গিয়ে ডেনসিটি। ডেনসিটির ইকুয়েশন কই পাবো, ডেনসিটির ইকুয়েশন ডিরাইভ করা আছে এখানে। প্রবাবিলিটি কিভাবে পাবো, প্রবাবিলিটির জন্য ফার্মি এনার্জি জানা লাগবে।
ই, ইএফ এগুলা জানা লাগবে, বা ই মাইনাস ইএফ এই ভ্যালুটা জানা লাগবে। এগুলো যদি জানা থাকে তাহলে ডেন্সিটিকে প্রবাবিলিটি দিয়ে গুণ করলে পাবো হচ্ছে গিয়ে কোনো একটা সার্টেন এনার্জি লেভেলের ইলেকট্রন গুলার ওই সার্টেন পয়েন্টে ইয়েটা কত, ভ্যালুটা কত। সো বেশিরভাগ কেসে যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে ফার্মি লেভেলের নিচে ইলেকট্রনের থাকার প্রবাবিলিটি বেশি, কারণ এনার্জি কম। এনার্জি কম হইলে তো ওই জায়গায় ইলেকট্রন থাকার প্রবাবিলিটি বাড়বে। কার্ভ তো তাই বলে। কার্ভে যদি তাকাও দেখো, ফার্মি লেভেলের নিচে প্রবাবিলিটি বেশি, তাই না, একের দিকে। আর ফার্মি লেভেলের উপরে গেলে প্রবাবিলিটি হাফের কম হয়ে যাইতেছে, আর এদিকে হইলে হাফের বেশি হইতেছে। আর টেম্পারেচার যদি কম থাকে তাহলে আরো বেশি প্রবাবিলিটি। আর টেম্পারেচার যদি 0 কেলভিনের কাছে থাকে তাহলে ওখানে ফার্মি লেভেলের নিচেই সব ইলেকট্রন থাকবে, ফার্মি লেভেলের উপরের এনার্জিতে ইলেকট্রন পাওয়াই যাবে না। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখলে আমরা মানে গ্রাফের নেচার সম্বন্ধে বুঝতে পারবো। জিই সমান সমান হচ্ছে কি একটা তোমার প্যারাবোলিক নেচারের গ্রাফ। আর ইলেকট্রনের এফ ই এর গ্রাফ যেটা, সেটা এটা। তো কোনো এক পয়েন্টে জিই আর এফ ই গুণ করলে যে পয়েন্টটা পাবা সেই পয়েন্টটা হচ্ছে গিয়ে এন এর, ওইখানে ওই লেভেলের এনার্জির ইলেকট্রন পার ইউনিট ভলিউমে কিরকম আছে সেইটার গ্রাফের প্লট পাবো। সো জিইএফ এর গ্রাফ গুলাকে গুণ করে করে যে গ্রাফটা পাওয়া গেছে সেই গ্রাফটা হচ্ছে গিয়ে এনই এর গ্রাফ। ই এনার্জি বিশিষ্ট এনার্জি ডেনসিটি স্টেট কয়টা আছে সেইটার গ্রাফ হচ্ছে গিয়ে এই ডান দিকে ডি, ডি তে যে গ্রাফটা দেয়া আছে সেই গ্রাফটা। তাহলে এই গ্রাফের পুরো এরিয়ার জন্য যদি ইন্টিগ্রেট করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ স্টেট। সুতরাং 0 থেকে টপ ব্যান্ড পর্যন্ত যদি ইন্টিগ্রেট করো তাহলে এটা পাবো। আর তো এইরকম একটা ফাংশন ইয়ে আসবে, ইকুয়েশন আসবে, সেই ইকুয়েশনকে ইন্টিগ্রেট করা লাগবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। আর টি ইকুয়াল যদি 0 কেলভিন হয় তাহলে এটা আরেকটু ছোট হয়ে আসবে, সহজ হয়ে আসবে। সহজ হয়ে আসার পরে আহ, এটার বেশ কিছু ম্যাথমেটিক্যাল ধাপ আছে, এই ধাপগুলো সম্পন্ন করলে আসলে ইএফ নট, হ্যাঁ, ইএফ নট এর একটা ভ্যালু পাওয়া যায়। অর্থাৎ ফার্মি এনার্জি 0 কেলভিনে ফার্মি এনার্জিতে কতগুলা স্টেট থাকে সেই স্টেটের একটা ভ্যালু এখানে পাওয়া যাবে। অথবা স্টেট যদি জানা থাকে তাহলে ইএফ নট এর ভ্যালু সম্বন্ধে আমরা একটা আইডিয়া পাবো। কথা বোঝা গেছে? তো এখানে যদি কিছু ভ্যালু আমাদের দেয়া থাকে তাহলে কিন্তু এটা একটা মানে এইটাকে ইন্টিগ্রেট করা সম্ভব, এবং ইন্টিগ্রেট করে নাম্বার অফ স্টেটকে বের করে নিয়ে আসা সম্ভব। তো এইভাবে নাম্বার অফ স্টেট গুলাকে আমাদের কি করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। সেখান থেকে আমরা ক্যারিয়ার ডেনসিটি বের করতে পারবো। এই রিলেটেড অঙ্ক কাসাপের বইয়ে দেয়া আছে। কাসাপের বইয়ের থেকে উম, এই স্ট্যাটিক্স এবং স্টেট, ইলেকট্রনের এনার্জি স্টেট বের করা, এনার্জি স্টেটে কতগুলা স্টেট আছে সেগুলো বের করা, ডেনসিটি বের করা, এইগুলা বের করে নিয়ে আসার জন্য যা যা ম্যাথমেটিক্স দরকার এবং যা যা ইকুয়েশন সলভ করা দরকার, এবং করেসপন্ডিং যে এক্সারসাইজে যেই ম্যাথ গুলা করে দেওয়া আছে সেই ম্যাথ গুলা করে ফেলতে হবে। ওকে। আর ব্যান্ডের চ্যাপ্টারে আমাদের আর অল্প একটু বাকি আছে, সেটা শেষ হয়ে গেলে আমরা পরের চ্যাপ্টারে যেতে পারবো। ক্লাস এই পর্যন্তই, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দাও।